বিরোধী দলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গ তুললেন এবং দ্বিমত পোষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্বই নাই এই কথাটি বললেন। তাহলে এটির সমাধান আসলে কি দাঁড়াচ্ছে? বিরোধী দল জামায়াত ইসলামী কি গণভোট এবং সংস্কারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও সরকারি দল এড়িয়ে যেতে চাচ্ছে? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিতর্কের মূলে আসলে কি আছে এবং সমাধান কি হবে? জুলাই জাতীয় সনদ সংস্কার এবং গণভোটের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? কি হতে যাচ্ছে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা, এই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। বিরোধী দলীয় নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কের কারণ কি? আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজকে। আর আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেটি শুরুতে বলছিলাম, আজকের সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি যে বিষয়টির অবতারণা করলেন সেটি নিয়ে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে যেটি বলা হলো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন, এই যে বিতর্ক, এটা মানে এটা কি আসলে আগে থেকে জিয়েছিল নাকি নতুন করে বিতর্কটা তৈরি হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? আসলে বিতর্কটা তো তৈরি হচ্ছে মনে হচ্ছে একটা, এবং আমি বলবো এটা একটা দুর্ভাগ্যজনক বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, এই যে 13তম সংসদ, আজকে দ্বিতীয় দিন সংসদের দুই দিন গেল, এই সংসদটা তো কিন্তু অন্য সংসদের মতো নয়। এই সংসদের তুলনা করতে পারি আমরা 1970 সালের সংসদের বা 1973 সালের সংসদের সঙ্গে। এটা শুধু এই যে সরকার গঠিত হলো, এটা শুধু সরকার গঠিত হওয়ার একটা নির্বাচন ছিল না। 12 ফেব্রুয়ারি নির্বাচনটা একটা গণ অভ্যুত্থানের পরের নির্বাচন, আমরা এটা যেন ভুলে না যাই। এই সংসদের অধিবেশনগুলো যেন শুধু একটা সাধারণ সংসদের অধিবেশন আকারে আমরা না দেখি, এর পিছনে 800 শহীদের রক্ত আছে। একটা বড় গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা অনেক প্রত্যাশার সংসদ এটা। এখন সংসদে আলোচ্য বিষয় হলো, এই 2 দিনে যে বিষয়টা নিয়ে বিবাদ দেখা যাচ্ছে সেটা হলো যে সংবিধান সংস্কারের প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের আলোকে এই প্রশ্নটা উঠেছে যে গণভোটে যেটা পাশ হলো যে এটা সংবিধান সংস্কার পরিষদও হবে এবং সেই পরিষদের সদস্য হিসেবে বিএনপি সদস্যরা শপথ এখনো নেন। বিএনপি বলছে যে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সম্মত নয়। বিএনপি এখন সংবিধান পন্থী হয়েছে বেশ, কিন্তু আসলে তো এটা গণ অভ্যুত্থান সম্মত কিনা, জুলাইয়ের আলোকে জুলাই সম্মত কিনা সেটা দেখা জরুরি বিএনপির জায়গা থেকে। বিএনপি কিছু প্রশ্ন তুলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে, গণভোটের প্রত্যাশা পূরণ করতে হলে সংসদে কিছু সংবিধান সংস্কার করতে হবে, যে কিছু অধ্যাদেশ তারা মনে করছে এটা সংবিধান সম্মত হয়নি। তো সেটা সংবিধানে প্রথমেই তো এই অধিবেশনের প্রথম দ্বিতীয় দিনেই সেটা উত্থাপিত হওয়া, ফয়সালা হওয়া প্রয়োজন। না হলে এই বিভেদ বিরোধী দলের সাথে সরকারি দলের এই বিভেদ বাড়তে থাকবে। এবং আমরা অতীতের 90 পরবর্তী 2-3টি সংসদের অভিজ্ঞতা থেকে জানি, এই ছোট ছোট বিবাদ থেকে পরে একটা বড় বিবাদ তৈরি হয় এবং সংসদের কাছে মানুষের অন্যান্য যে প্রত্যাশা সেগুলা পূরণ হয় না। এখন আমার প্রশ্ন এখানে যে আপনি যেটি বলছেন যে ছোট ছোট বিবাদ থেকে আস্তে আস্তে বড় তৈরি হয়, সেটি নাকি আসলে এটিই আসলে একটা বড় প্রশ্ন যেটি ছিল, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনার সাথে আমি একমত যে 800 মানুষের জীবনদান, কোন এই সংখ্যা নিয়ে তো এখনো আসলে সমাধান হয়নি। হোক 700 হোক 1000 হোক 800 1400 পর্যন্ত বলা হয় বা এর থেকে বেশি, যে সংখ্যা যেটি হোক, মানে মানুষের জীবনের বিনিময়ে সেটি বলছেন আপনি। এখন যেটা প্রশ্ন উঠেছে সংস্কার এবং গণভোট নিয়ে, গণভোটে বিরোধী দলের নেতা যেটি আজকে বলেছেন যে 77 জন 2টি শপথ নিয়েছেন, জামাত এবং এনসিপির 77 জন, এবং বিএনপির এখন নেননি। তাহলে এর সমাধানটা কি হবে? এটাতে এক জায়গায় আসতে হবে। তাদের তো তার মানে কি তারা বাধ্যবাধকতার মধ্যে আছেন, তারা একটা শপথের মধ্যে আছেন যে এটা তারা পালন করবেন, তাই তো? কিন্তু বিএনপি সেই জায়গাটা নাই। এখন বিএনপি যেটা বলছে, আপনার মনে হয় কিনা যে বিএনপির 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেটার একটা বিষয় এখানে ঢুকে যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে আসলে এই যে গণভোটের ভিতর গণভোটের যে কর্মসূচি, প্রত্যাশা, বিষয়, সেটা বাস্তবায়নকে যেন পুরো বিতর্কটা একটা কারিগরি বিতর্কে, একটা আইন শাস্ত্রের বিতর্কে যেন আমরা পরিণত করে ফেলছি, সেটাই আমি বলছি দুর্ভাগ্যজনক।
বিএনপি বলছে যে গণভোট হুম, অধ্যাদেশটা সংবিধান সম্মত নয়। হুম, মানে বিএনপি এখন সংবিধানের জায়গা থেকে হুম, বিষয়টা দেখছে, হুম, কিন্তু এটাকে দেখতে হবে আসলে জুলাই গণ অভ্যুত্থানের জায়গা থেকে, প্রত্যাশার জায়গা হুম, থেকে। হুম, এটা যদি কোনো কারিগরি ত্রুটি হয়েও থাকে, আইনগত ত্রুটি হয়েও থাকে, সেইটা সংসদে, এই সংসদে আজ হোক কাল হোক দ্রুত সমাধান করতে হবে, করেই জুলাই সনদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে হবে। আমি বলছি আইনগত বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের হুম, প্রত্যাশা পূরণ যেন ব্যাঘাত না ঘটে। বিএনপি হুম, যদি কোনো পরামর্শ থাকে, তাদের যদি কোনো প্রস্তাব থাকে, হুম, তারা বিরোধী দলকে দিবে এবং বিরোধী দলও সে বিষয়ে একমত হবে। কারণ যে কোনো উপায়ে গণভোটের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। এটা হলো ন্যূনতম। জুলাইয়ের আকাঙ্ক্ষার খুব সামান্যই গণভোটে ছিল। হুম, সেইটুকুও যদি বাস্তবায়ন না হয়, হুম। তাহলে যত ধরনের উন্নয়নের কথাই আমরা বলি না কেন, তার মানে আমরা আবার ২০২৪ সালেই ফিরে যাব। অনেক লম্বা দীর্ঘ সময় ধরে বৈঠক চলেছে এবং সেই সময় ঐক্যমত্য কমিশনের কথা আপনার মনে আছে। হুম, এই বিএনপি ছিল, জামাত ইসলামী সহ অন্যান্য ৩০ টা রাজনৈতিক দল মোটামুটি ছিল। হুম, তার মধ্যে এই দলগুলো প্রায় সবাই ছিলেন। আজকে সালাউদ্দিন আহমেদ কিন্তু সংসদে বলেছেন, আমি কোট করে পড়ে শোনাচ্ছি, "আমি কোনো কিছু অস্বীকার করছি না। হুম, জনরায়কে সম্মান দিতে হবে।" অর্থাৎ গণভোট হুম, প্রসঙ্গে তিনি বলেছেন। হুম, কিন্তু সেটা সাংবিধানিকভাবে হতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। হুম। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। এইটাই হলো প্রশ্ন। তাহলে জামাতের আমির বা এই যে যারা এই প্রসঙ্গ তুলছেন, তারা আসলে আইন মানছেন না বা ভাঙছেন কোনটা? দেখুন, রাষ্ট্র তো আইনের মাধ্যমেই চলবে। হুম, ১৯২৪-এর ৮ই অগস্ট থেকেই সংবিধান সম্মতভাবেই দেশ চলছে। হুম, কিন্তু সংবিধান সম্মতভাবেই যদি চলতো, তাহলে তো ৫ই আগস্ট হয় না। তাহলে হুম, তো শেখ হাসিনাকে সংসদের মেয়াদ পূর্ণ করে আরেকটা নির্বাচন করবেন, সেইজন্যই দেশের আপামর জনগণকে অপেক্ষা করতে হতো। তাহলে গণ অভ্যুত্থান ঘটালো কেন জনগণ? তার মানে গণ অভ্যুত্থান যদি বিরোধী দল মেনে থাকে, মানে আমি বলছি তখনকার বিএনপি, হুম, জামাত তো গণ অভ্যুত্থান মেনেছে। হুম, এবং বিএনপি সবচেয়ে বড় কথা, বিগত নির্বাচনে তো গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তাদের কর্মীকে, জনগণকে বলেছে। হুম, তারা তো তখন আপত্তি তোলেনি যে এটা সংবিধান সম্মত নয়। গণভোট অধ্যাদেশ হুম। এবং জুলাই আদেশ যে সংবিধান সম্মত নয়, বেআইনি, এটা কি বিএনপি নির্বাচনের আগে কখনো কি বলেছে? দুটো জিনিস বলি। এখানে কিন্তু আজকে বলেছে তারা আমরা কিছু অস্বীকার করছি না। অর্থাৎ ওকে, তারা বলছেন যে তারা এটার সাথে একমত, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে ওকে, হবে। তার মানে এটা একটা প্রক্রিয়াগত হুম, বিষয়। এই তো সমস্যা নেই। বিএনপি যদি কোনো প্রক্রিয়াগত বিষয়ে নতুন প্রস্তাব দিতে চায়, সেটা তো সংসদে দ্রুত দেওয়া উচিত। সেটাই আমি বলছি যে জুলাই সনদ তারা কিভাবে বাস্তবায়ন করবে, হুম, এর একটা রোড ম্যাপ বিএনপিকে দ্রুত দেওয়া উচিত। না হলে এই সংসদের অধিবেশনে প্রতিদিন এই প্রসঙ্গটা আসবে এবং সংসদের অন্যান্য কাজ, হুম, যেটা জরুরি, দেশের মানুষ ১৫ বছর পর একটা জাতীয় সংসদ পেয়েছে হুম, প্রতিনিধিত্বমূলক। ফলে এই সংসদের কাছে তো অনেক প্রত্যাশা। ৩০০ আসনের মানুষেরই প্রত্যাশা। ভোট দিয়েছে হয়তো ১০ কোটি মানুষ, কিন্তু ১৭ কোটি মানুষই তো এই সংসদের দিকে তাকিয়ে আছে। কিন্তু সেই কাজগুলো হতে হলে এই যে বিতর্ক প্রথম দিন থেকে শুরু হয়েছে, এটা তো চলতে থাকবে। হুম, তাহলে এর সমাধান হলো বিএনপিকে হুম, দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে একটা রোড ম্যাপ জানাতে হবে যে এই মানে সাংবিধানিক পদক্ষেপ নিয়ে আমরা তারপর শপথ নেব। তাহলেই তো বিতর্কটা মীমাংসা হয়ে যায়। ওকে। আপনার কিন্তু বিএনপি যদি বলে এটা গণভোটের ভেতরকার সমস্ত কন্টেন্ট, হুম, বিষয়, সূচি কোনটাই সংবিধান সম্মত নয়, তাহলে কিন্তু বিতর্কটা আরো জেগে উঠবে আমি। এবং লম্বা হবে। হ্যাঁ, কারণ গণ অভ্যুত্থানও তো সংবিধান সম্মত নয়। তারা কি সেটা অস্বীকার করতে পারে? এবং তারা যে ক্ষমতায় আসতে পারলো, সেটা তো গণ অভ্যুত্থানের মাধ্যমেই। গণ অভ্যুত্থানের ফসল হিসাবেই আজকে বিএনপি সরকার পেয়েছে বাংলাদেশ। আপনি আগের কথা বলছিলেন, অর্থাৎ নির্বাচনের আগে বিএনপি বলেছে, আপনার এই কথাটা যেমন সত্যি, তেমনি আবার এটিও আমি বলতে পারেন কিনা যে বিএনপি কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে ফ্রিকুয়েন্টলি প্রতিটি জনসভায় বলেনি। অনেকদিন বলেনি। দীর্ঘ একটা প্রচারণা যখন চলছিল নির্বাচনের, শেষের দিকে একটি জনসভায় আ তারেক রহমান তার প্রচারণায় বলেছিলেন যে গণভোটে হাঁ দেওয়ার জন্য। পরে আবার অনেক কম বলেছে। এক ধরনের গুজবও ছিল বা এক ধরনের কথা ছিল সোশ্যাল মিডিয়াতে যে বিএনপি চায় না গণভোটে, এ ধরনের কথাও আলোচনা। সেই আলোচনাটাই আসলে সত্যি কিনা? বা এখন পাস করার পরে তাদের যেহেতু অনেক মেম্বার ২০০ র বেশি, কাজেই তারা যেকোনো আদেশ পাস করিয়ে নিতে পারবে। এই আ বিষয়টিও ভেতরে, ভেতরে কাজ করছে বলে মনে মানে আপনার পর্যবেক্ষণটা কি? দেখুন, বিএনপির এখন ২১২ জন সংসদ জি। সদস্য এবং তারা আরো নারী সংসদ সদস্য হুম, পাবেন। উচ্চকক্ষেও আসন পাবেন।
ভীষণ শক্তিশালী একটা পার্লামেন্টারি দল তারা, কিন্তু এই শক্তি দাপটে যেন তারা গণঅভ্যুত্থানের চেতনা থেকে দূরে সরে না যায়। শক্তির খেলা তো শেখ হাসিনাও দেখিয়েছেন অনেক। তিনি এককভাবেই দেশ শাসন করেছেন, আওয়ামী লীগ এককভাবেই সংসদ শাসন করেছে, বিরোধী দলকে সংসদেও আসতে দেয়নি, কিন্তু তার ফল তো তাদের জন্য ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি। ফলে আমি বলবো কার কত আসন কে সেইটা না দেখে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, যেই রাজনৈতিক প্রক্রিয়ায়, যেই রাজনৈতিক ঘটনার ভিতর দিয়ে, যেই গণমানুষের আকাঙ্ক্ষার ভিতর দিয়ে বিএনপি পার্লামেন্টে এই 212টি আসন পেল, সরকার গঠন করতে পারলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনও পেল, অসাধারণ একটা নির্বাচনও তো আমাদের হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটতে পারলো, এটা তো 24-এর 36শে জুলাইয়ের কারণে। ওই গোড়ার বিষয়টা ভুলে গেলে হবে না। ফলে আজকে যদি সাংবিধানিক বা পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নাকচ করে দেয় বা গণভোটের বিষয়গুলো নাকচ করে দেয়, যদি বলে যে না সংবিধানকে আমরা এগিয়ে নেব, তাহলে কিন্তু মানে আমি বলবো একটা সংকট তৈরি হবে। আজকে না হলেও 1 বছর 2 বছর 3 বছর পরে তৈরি হবে। আপনি যে সংখ্যার কথাটা বলেন, হ্যাঁ জি শেষ করুন। সেটা হলো একটা প্রজন্ম, পুরো বাংলাদেশের একটা প্রজন্ম এই প্রক্রিয়ার সাথে যুক্ত। লাখ লাখ তরুণ তো রাস্তায় নেমেছিল একটা আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার কিয়ংদশ সামান্য একটু গণভোটের মধ্য দিয়ে সংসদে এসেছে। সেইটুকুকে যে কোনো প্রক্রিয়ায় আইনগত সংস্কারের মাধ্যমে বিএনপিকে এটা সফলভাবে অনুমোদন করে দিতে হবে। আপনি যে সংখ্যার কথা বলছেন সেই সংখ্যাটা এরকম কিনা, আজকে আরেকটি সংবাদের শিরোনাম আমি পড়ে শোনাচ্ছি। সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদের সমাধান যদি না হয়, জামাতের আমির বলছেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল অর্থাৎ জামাত। এই সংখ্যাটাই এটা কিনা যে সংসদে যদি এর সমাধান না হয় রাজপথে নামবে, যে এটা হুমকি কিনা, নাকি এটা আদতেই তারা মিন করছে? আপনার মানে আসলে রাজনীতি এত দ্রুত রাজপথে কেন আসবে? তাহলে মানুষ এত ভোট দিল কেন? সংসদ গড়ল কেন? আমি বলবো রাজনীতি রাজপথে আসা উচিত নয়। সংসদেই সমস্ত জাতীয় বিষয়ের ফয়সালা হতে হবে। এটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমরা আবার একদলীয় শাসনে ফিরতে চাই না, আমরা আবার এক ব্যক্তির শাসনে ফিরতে চাই না, যে গণতন্ত্রের নামে নির্বাচন হবে আর কার্যত দেশ পরিচালনা করবে একজন বা একটি দল। বাংলাদেশ সেখানে কিন্তু ফিরতে চায় না। বিরোধী দলেরও দায়িত্ব হলো সংসদে বিতর্কটা জারি রেখে সরকারি দলকে রাজি করিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে নিয়ে আসা। মানে রাজনীতি কোনোভাবে রাজপথে আসা ঠিক হবে না। আচ্ছা, এটা হলো, এবং এইটা এমন একটা বিষয়, বিএনপি এবং জামাত কারো এই জায়গা থেকে পিছু হটার সুযোগ নেই। তাদের একটা জিনিস মনে রাখতে হবে, সারা দেশের মানুষ যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, সেই তরুণ সমাজ কিন্তু সবকিছু লক্ষ্য করছে। তারা না, তরুণ সমাজের প্রতিনিধিত্ব আছে সংসদে। না, আমি সমস্ত দলকে আমি মনে করি বিএনপিও তরুণ সমাজের প্রতিনিধি। সব দলই তরুণ সমাজের প্রতিনিধি আসে, প্রবীণদেরও প্রতিনিধিত্ব আছে। কিন্তু যেহেতু এই অভ্যুত্থানের বড় একটা মানে ফ্রন্টলাইনার ফাইটাররা ছিল তরুণরা, তারা তো চাইবে কিছু পরিবর্তন ঘটুক। এটা তো শুধু সাধারণ সংসদ নয়। এই সংসদের মাধ্যমে গঠিত সরকার শুধু একটা দেশ পরিচালনা করবে, প্রাত্যহিক প্রশাসনিক কাজগুলো করবে, শুধু এটার জন্য তো তারা ভোট দেয়নি, তারা গণ অভ্যুত্থান করেনি। বাস্তবে রাষ্ট্রের কিছু সংস্কার হতে হবে। এই জায়গাটা আপনি যেমন বলছেন যে সব দলের মধ্যেই তরুণ থাকে, সব দলের মধ্যেই মানে পুরনোরা থাকেন, কিন্তু এই অভ্যুত্থানের যারা একেবারে স্টেক হোল্ডার হিসেবে, দল হিসেবে দাবি করেন এবং অনেকে ধরেও নেন, এনসিপির কথা বলছি আমি, তাদের প্রতিনিধিত্ব তো এই সংসদে আছে এবং তাদের অবস্থান জামাতের সঙ্গেই এখন। তারাও এই দাবিগুলো করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটি বললেন যে এটা হওয়া উচিত না সংসদের বাইরে আসা, কিন্তু হতে যাচ্ছে কিনা, মানে আপনার পর্যবেক্ষক হিসেবে আপনি কি মনে করেন? না, আমি মনে করি এখনো সময় আছে। বিএনপি এখনো বলেনি তারা জুলাই সনদ বা গণভোটের সনদ বাস্তবায়ন করবে না। ফলে এখনই হতাশার কিছু নেই, এখনই উদ্বেগের কিছু নেই। আমি নিশ্চিত যে বিএনপি এটা অগ্রাহ্য করতে পারবে না। তারা হয়তো তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল জাতীয় ঐকমত্য কমিশনে, সেই বিষয়গুলোর ব্যাপারে শক্ত অবস্থান নিবে, কিন্তু এছাড়া
গণভোটের অন্যান্য বিষয় তারা বাস্তবায়ন করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এখান থেকে পিছু হটলে তাদের জন্য এটা রাজনৈতিক ঝুঁকি আছে। আলোচনাটা আইনগত এবং সাংবিধানিক জন্য অনেকটা সাধারণ মানুষের জন্য একটু জটিল হয়। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে বুঝতেও চাই সাধারণ মানুষের মতো করে, যে খুব সহজ ভাষায় দুটো একটা পার্থক্য হয়ে আছে জামাত ইসলাম এবং এনসিপির সাথে এই মুহূর্তে বিএনপির, যে তারা দ্বিতীয় যে শপথ তারা নেননি, এটি আসলে বড় বাধা হয়ে যাচ্ছে কিনা এই ডিবেটের মধ্যে? হ্যাঁ, এটা তারা আসলে বিএনপি এবং বিরোধী দল তাদের ভিতর জুলাই সনদের কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। আসলে সমস্যাটা তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকার। তারা ওই ভিন্ন মত গুলা সহ বিষয়টা গণভোটে পাঠিয়ে দিয়েছে, গণভোটে সেটা পাশ হয়ে গেছে। ফলে বিএনপি এখন ন্যায্যতই বলছে যে যেসব বিষয়ে আমার ভিন্ন মত ছিল, আমার মানে আপত্তি ছিল, সেগুলো কেন গণভোটে পাশ হলো। বিএনপির এই অবস্থানটা সঠিক, কিন্তু যেহেতু তারাই সরকার গড়েছে, তারাই প্রধান দল, তাদেরই 212 জন সংসদ সদস্য আছে, এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং পূর্ববর্তী সরকারের এই ভুলটা তারাই সংস্কার করবে, তারাই সংশোধন করবে এবং তাদের সেই ঔদার্য, সেই মহত্ব দেখাতে হবে জাতীয় স্বার্থে। একটা মহত্ব দেখানো বা ঔদার্য দেখানো এক জিনিস, আপনি যেটি বলছেন, আর একটা হচ্ছে বাধ্যবাধকতা। এখানে বাধ্যবাধকতার বিষয়টা, যে ভোটের যে গণভোটের বিষয়টা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বক্তব্য আমি যদি পড়ে শোনাই আপনাকে, এই আদেশ অর্থাৎ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে বলছে, এটি এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি জিনিস। কয়েকদিন আগে তিনি বলেছিলেন এটি একটা নিউট্রাল জেন্ডার, এভাবেও তিনি বলেছিলেন। এখন এই এই বক্তব্যটাকে মানে কিভাবে, মানে দেখুন, জুলাই আদেশ যেটা রাষ্ট্রপতি জারি করেছিলেন, রাষ্ট্রপতির তো আদেশ জারি করার ক্ষমতা নেই, অধ্যাদেশ জারি। হ্যাঁ, কিন্তু এই যে বিতর্কটা, এই যে ভুল বা যেটাই হোক সংকট, এটা তো একটা কারিগরি সংকট, আইনের সংকট। এইটার দোহাই দিয়ে আমরা তো সেই রাজনৈতিক দায়িত্ব যেটা জুলাই আমাদের রাজনীতিবিদদের কাঁধে দিয়েছে, সেটা অস্বীকার করতে পারি না। বিএনপি তো এটা বলতে পারে না যে আমি জুলাই থেকে সরে গেলাম, আমি গণ অভ্যুত্থানের প্রত্যাশার মানবো না, কারণ এটা সাংবিধানিক ভাবে হয়নি। এটা তো বলতে পারবে কি তারা? পারবে না। তারা তো শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নেয়নি, তারা ক্ষমতা নিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কাছ থেকে। ফলে ওই গণ অভ্যুত্থানের কাছে তার রাজনৈতিক দায় আছে, সেই রাজনৈতিক দায় সাংবিধানিক বাধ্যবাধকতা দিয়ে কবর দেওয়া যাবে না। এবারে এর মাঝে একটা জিনিস আলোচনা বারবারই চলে আসছে এবং সংসদের প্রথম দিন এসেছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি। আপনি দেখেছেন রাষ্ট্রপতিকে গ্রহণ করার ক্ষেত্রে, মানে তার ভাষণই শুনতে চায়নি সংসদে, সেজন্য ওয়াকআউট পর্যন্ত হয়েছে এবং স্লোগান দেওয়া হয়েছে। স্লোগানটা নিয়ে সমালোচনা হয়েছে, ওয়াকআউট যদিও সংসদে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা এর আগে ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা অনেক জায়গায় উঠেছে, রাষ্ট্রপতি ভাষণের সময় বিরোধিতা করছেন, কিন্তু তার ভাষণের পর আলোচনার জন্য 50 ঘন্টা সময় চাওয়া হয়েছে। এইটা স্ববিরোধিতা নাকি এটা আসলে হতে পারে? দেখুন, আমাদের রাষ্ট্রপতি তো একটা দেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি একটা পদ। আমি দেখছি যে আমাদের খুবই সংকীর্ণ রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা এই পদটার মান কমিয়ে ফেলছি। আমি বলবো এই পদটাকে আমরা কলঙ্কিত করছি। কিভাবে? দেখুন, রাষ্ট্রপতিকে দিয়ে নির্বাচিত দল তাদের বক্তব্যটা পড়াচ্ছে, কিন্তু রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে বক্তব্য রাখতে দেওয়া হয় না। কিন্তু প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে যে রাষ্ট্রপতি পদের আমরা বাড়তি ক্ষমতায়ন করব, আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদের ক্ষমতার ভারসাম্য আনবো। ভারসাম্যের কথা বলা কিন্তু এখন তো এটাকে একজন পুতুল রাষ্ট্রপতি বানিয়ে ফেলেছি। তার মানে এটা আমি বলবো একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে অন্যায় হচ্ছে। এটা আমরা রাষ্ট্রপতি পদকে আরো স্বাধীনতা দিয়ে, আরো সমৃদ্ধ করে, আরো ক্ষমতা দিয়ে এটাকে কিন্তু আরো শক্তিশালী করতে পারি, সেটা প্রয়োজন। তাতে ক্ষমতার ভারসাম্য আসবে কিছুটা। দ্বিতীয়ত, এই রাষ্ট্রপতির তো একটা বৈধতা আছে, এই রাষ্ট্রপতির অধীনেই তো অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্রপতির অধীনে নির্বাচন, যাবতীয় কিছু হয়েছে। তাহলে এখন মানবো না এটা বলা, আমি বলবো বিরোধী দলের দিক থেকে একটা অর্থহীন বিরোধিতা আর কি। এই রাষ্ট্রপতির অধীনেই গত 18 মাস এই বিরোধী দল নানা কাজে অংশ নিয়ে এসেছে, তারা জুলাই সনদ সহ যাবতীয় কিছুতে অংশ নিয়েছে, সমস্ত কার্যক্রমে তারা ছিল। এখন সংসদে এই রাষ্ট্রপতির বিরোধিতার করার কোন সুযোগ আইনগতভাবে আমি বলবো নাই আর কি। রাজনৈতিক ভাবে তারা বলতে পারে যে আমাদের উচিত একটা নতুন বাস্তবতায় নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া, কিন্তু তার যে তীব্র বিরোধিতা এবং সংসদীয় আমি বলবো সৌজন্য লঙ্ঘন করেই যে বিরোধিতা হচ্ছে, সেটা আমার মনে হয় শোভন না। এটা আমাদের
জাতীয় মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সমৃদ্ধ করবে বলে মনে হয়। আপনার কাছে এটার একটা সম্পূরক কোশ্চেন যে সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুনতে না চাওয়া নিয়ে জামাতের এই সমালোচনাটা বা জামাত কি বলেছে এটি বলা হচ্ছে। কিন্তু যদি একটু এনসিপির কাছে যাই, তাহলে এনসিপির নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যদিও সজীব ভুঁইয়া এখন সংসদে নাই, তারা উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছিলেন, তখন এই রাষ্ট্রপতি অধীনেই শুধু নিয়েছে। অধীনে না, এই রাষ্ট্রপতি ফিজিক্যালি পড়িয়েছিলেন শপথ, তারা শপথ গ্রহণ করেছিলেন। এইটা একেবারে মানে সরাসরি চোখে লাগছে কিনা এবং এটা আসলে কোনো দেখুন আমি তো আইনগত একটা মানে এটা একটা বাধাও কিনা? অবশ্যই এটা তো আসলে একটা কি বলবো একটা প্রচন্ড স্ববিরোধিতা। ২০২৪ এর ৮ই অগস্ট থেকে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি। জি। এই যে যত অধ্যাদেশ সংসদে পাস হবে ১৩৩ টি ৩৩ টা অধ্যাদেশ, দেশ, জি। এই অধ্যাদেশগুলো কে জারি করেছে? এই অধ্যাদেশগুলো তো এই সংসদই পাস করবে। হুম, সব সংসদ সদস্যরাই পাস হুম, করবে। তো এই রাষ্ট্রপতির অধ্যাদেশই তো পাস করবে। হুম, তাহলে এই সংসদেই তো আমি বলব গত ১৮ মাসের ফসল। জি, যাবতীয় কিছুই। ফলে যারা সংসদে আছেন তাদের আসলে এই রাষ্ট্রপতির বিরোধিতার কোনো সুযোগ নেই। তার বক্তব্যের ভিন্ন মত থাকতে পারে। হুম। কিন্তু আমি বলব বক্তব্য দেওয়ার আগে তারা কিন্তু ওয়াকআউট হ্যাঁ, করেছেন। আমি বলব তার এই পদের বিরোধিতার কোনো সুযোগ নেই। তো তাহলে এটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? যেমন আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা কিন্তু বহুল আলোচিত এবং যখন এই আলোচনাগুলো হতো সবাই একমত হতেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মানে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটি উঠেছে এবং সবাই একমত হতেন এই ভারসাম্য আসা উচিত। এখন এইটা যদি রাষ্ট্রপতির নিয়েই এই সমস্যার মধ্যে থাকে তাহলে সেটার সমাধান মানে ক্ষমতার ভারসাম্যের সমাধান আদৌ সম্ভব কিনা? না, এখন বিষয়টা হলো কি আমরা সবসময় সময়ের আলাপটা সময়ে করেন। হুম, এই বিরোধী দল কিন্তু ২০২৪ এর অগাস্টে বলেনি যে এই রাষ্ট্রপতির অপসারণ করে আমরা নতুন গণঅভ্যুত্থানের আলোকে নতুন হুম। রাষ্ট্রপতি চাই। তারা ১৮ মাস প্রায় ২ বছর এই রাষ্ট্রপতির অধীনে যাবতীয় কাজে অংশ নিয়ে এখন এসে এই রাষ্ট্রপতির মাঝে বিরোধিতা কয়েকবার করছে। কিন্তু বিরোধিতা করেছে। গণভবন বঙ্গভবন পর্যন্ত তারা চলে গিয়েছিলেন। না সেগুলা তো আমি বলব প্রতিবাদ। নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি তারা নিয়েছে। কিন্তু লাগাতারভাবে এই বিষয়ে তো তারা কোনো শক্ত অবস্থান নেয়নি। হুম, এটা নীতিগত কোনো কর্মসূচিও ছিল হুম। না। বা এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো কিছুতে অংশ নিব না। এরকম কিছু তো ছিল না। এরকম কোনো রাজনীতিই ছিল না গত ১৮ মাস। আজকের সংসদের বিরোধী দলগুলোর দিক থেকে। তাহলে রাষ্ট্রপতির পদের এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হুম। প্রধানমন্ত্রীর সঙ্গে এই দুটোর কি ভবিষ্যৎ দেখেন? না আমি বলব এই রাষ্ট্রপতির ভাগ্য নির্ধারণ করতে পারে বিএনপি। কারণ আচ্ছা। তারা যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠ দল, হুম, তারা যেহেতু কিন্তু হুম, ২০২৮ পর্যন্ত এই রাষ্ট্রপতির মেয়াদ আছে। হুম, তারা এই রাষ্ট্রপতিকে রাখবে কি রাখবে না সেটা বিএনপির সিদ্ধান্তের বিষয়। হুম। কিন্তু আপনি সেই যতদিন দাবির কথাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করে তাকে না এক্সিকিউটিভ সেটা আমার মনে হয় যে এক ধরনের নিজস্ব রাজনৈতিক স্পেস পাওয়ার জন্য বিরোধী দল এগুলো এটা এনসিপি বলেছে। হ্যাঁ। মানে বিরোধী কিন্তু রাষ্ট্রপতি। এটা আমার কাছে খুব গুরুতর কোনো রাজনৈতিক সংকেত এই মুহূর্তে মনে হচ্ছে না বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু আসলে হুম, এক হলো এই সংসদের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলোর বাস্তবায়ন। হুম, দ্বিতীয়ত আমি বলব যে যুদ্ধ শুরু হয়েছে ইরানে। হুম, ইরানে যে আগ্রাসন চলছে তার কারণে যে আমরা খুব শিগগির যে ধরনের অর্থনৈতিক সংকটে হুম, পড়তে যাচ্ছি সেইটা এই সংসদে আলোচিত হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হুম। গত ২ দিনে সেগুলো নিয়ে কেউ দাবি উত্থাপন করছে না। এই ধরনের ছোট, ছোট বিষয়ে পরস্পরকে নানা হুম। ধরনের কথা শোনাচ্ছেন কিন্তু এই সংসদে তো দ্রুত যুদ্ধকালীন করণীয় বিষয়ে একটা দিক নির্দেশনা আসা উচিত। আ আমি ওই প্রসঙ্গটাতে একটু পরে আসছি। আরেকটি এ ইস্যুটা একটু জেনে যেতে চাই। ১৩৩ টা অধ্যাদেশের কথা আপনি বলেছেন যেটি এর আগে করা হয়েছে এবং এই ১৩৩ টা অধ্যাদেশ এই রাষ্ট্রপতির অধীনেই অন্তর্বর্তীকালীন সময়ে করা। এই অধ্যাদেশগুলো পাস করার জন্য ২ এপ্রিল মানে সামনের মাসের এখন সামনে ঈদ, ঈদের পরে আরো কয়েকদিন যাবে। এই মার্চ মাস শেষ হবে। এপ্রিলের ২ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটি সংবিধান সংস্কারের মতোই মানে ঝুলে যাওয়া একটি বিষয় মনে হচ্ছে নাকি এটা আ একটা পদক্ষেপের মধ্যে আছে এবং এটার ভবিষ্যৎটা কিরকম দেখেন আপনি? আমার মনে হয় না ঝুলে যাবে। কারণ কি দেখুন বিএনপি এবং জামাত হুম, তারা তো অতীতে একজোটে ছিল। হুম। কিন্তু তারা এবারে তো বিরোধী। বিরোধী দল কিন্তু আমি অন্তত মনে করি হুম, রাজনৈতিক পরিস্থিতি বলছে হুম। তাদের ভিতরে একটা নীরব সমঝোতাও আছে। এটা কেন? মানে কিসের আর চাপে? আমি বলছি সেটা। জি। কিন্তু এই সমঝোতা এই যে তারা সরকারি দল এবং বিরোধী দল হিসেবে পুরো হুম, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে রাখবে। হুম, এবং তারা তো বিপ্লবী দল নয় কোনটাই। রাষ্ট্রের আমূল পরিবর্তন তো তারা চাইছে না।
তারা বর্তমান রাষ্ট্রকেই ধারাবাহিকতা বজায় রেখে ক্ষমতায় থাকতে চায়, বিরোধী দল হিসেবে থাকতে চায়। তো এই রাষ্ট্রকে ধারাবাহিকতার মধ্যে রাখতে হলে গত 18 মাসের অধ্যাদেশগুলোর অনুমোদন দিতেই হবে তাদের। কোনো কোনো অধ্যাদেশ নিয়ে যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা বোঝা যাবে, তবে মূলত 133টি অধ্যাদেশের অধিকাংশই এই বিরোধী দল এবং সরকারি দল উভয়ই পাশ করবে বলে আমি মনে করি। যে কমিটি তৈরি করা হয়েছে এবং 2 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, হয়তো তারপরে আবার সময় বাড়ানো হতে পারে, সেটা আমরা জানি। কিন্তু 1 মাসের ভিতরে এটা অনুমোদন দিতে হবে। 1 মাসের একটা সময়ের বাধ্যবাধকতার বিষয় আছে। তাছাড়া এটা আবার না হয়ে যায়, স্বাভাবিকভাবে এটা না হয়ে যায়। আপনি ভবিষ্যৎটা কেমন দেখছেন? বিশেষ করে জনসাধারণের জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আপনি যে প্রসঙ্গটা কিছুটা তুলেছিলেন আগে, যে ইরান যুদ্ধের ফলে তেল নিয়ে একটা সংকট বা অন্যান্য যে প্রয়োজনটা মানুষের তৈরি হয়, সেটির দিকে সংসদকে আপনি কেমন দেখছেন? মানে গত 2 দিন আপনি মানে বসতে দেখেছেন এর মধ্যে। সংসদ 2 দিন বসেছে, কিন্তু এই সরকার তো প্রায় 1 মাস অতিক্রম করেছে। আসলে যুদ্ধটা আমরা ভাবছি ইরানে হচ্ছে, কোনো না কোনো ফর্মে যুদ্ধটা আমাদের উপরও পড়েছে। আমরাও এক ধরনের নীরব যুদ্ধের শিকার। বা ফলাফলটা আমাদের কাছে, হ্যাঁ সেটাই, ফলাফলের বিবেচনাতে আমাদের এখানে তো বহু ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। জনশক্তির ক্ষেত্রে, মানে আমাদের শ্রম বাজারের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, এবং যত দিন যাবে পরিস্থিতি আরো নাজুক হতে থাকবে। আমি তো মনে করি ঈদের পরে পরিস্থিতিটা আরো খারাপ হবে যদি যুদ্ধ চলতে থাকে। এবং বর্তমানে যা দেখা যাচ্ছে যুদ্ধ কিন্তু অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। তো এটা একটা যুদ্ধকালীন, অর্থনীতির বিবেচনায় যুদ্ধকালীন বাস্তবতা বাংলাদেশের জন্য। তো একটা যদি যুদ্ধকালীন বাস্তবতায় থাকে, তাহলে তার জাতীয় রাজনীতিতে বা জাতীয় সংসদে তো সেটাই আলোচ্য বিষয় হওয়া উচিত। এবং সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের অন্যান্য দল মিলে একটা বৈঠক প্রয়োজন ছিল যে করণীয় কি, বাংলাদেশ কি করবে। যুদ্ধ যদি 2 মাস চলে, যুদ্ধ যদি 4 মাস চলে, তাহলে আমরা যেই প্রতিক্রিয়ার মুখোমুখি হব সেই বিষয়তে একটা জাতীয় দিক নির্দেশনা প্রয়োজন। এটা তো শুধু সরকারি দল বা শুধু এক ব্যক্তির সিদ্ধান্তে হতে পারে না। কিন্তু সংসদে বা সংসদের বাইরে গত 1 মাসে রাজনীতিবিদরা বা সরকারি দলের তরফ থেকে তো সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারি দল কিছু পদক্ষেপ নিচ্ছে, সেগুলা খুব যে খারাপ তা না, জ্বালানি বিষয়ে তারা অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আরো অনেক বিষয় আছে। যেমন ধরুন সার সংকট হবে এবার। বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, তো এখানে প্রচুর সারের প্রয়োজন এবং এগুলো আসে সৌদি আরব সহ বাইরে থেকে, মধ্যপ্রাচ্যের, এবং গ্যাসের অভাবে আমাদের 5টা কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে কৃষিতে একটা সংকট হবে, পণ্য বাজারে একটা বড় ধরনের, কারণ শিল্পে গ্যাসের সংকটের কারণে উৎপাদন কমে যাচ্ছে এবং আবার পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, ফলে মানুষকে বেশি দামে কিনতে হবে। আবার এতে চাকরির সুযোগও তো কমে যাবে, দেশে এবং বিদেশে 2 জায়গায় কমে যাচ্ছে। ফলে সব মিলে তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি বাংলাদেশের জন্যও। আমরা আলোচনার শেষ প্রান্তে, আপনি সারের কথা বলেছেন, আর তেলের বিষয়তেও বেশ কয়েকদিন ধরে খুবই আলোচনা এসছে, কিন্তু সব শেষে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে একটা বার ছিল যে 2 লিটার, 5 লিটার, 10 লিটার এরকম এর বেশি নেওয়া যাবে, সেটাও উঠিয়ে নেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে সবশেষ আপনি দেখেছেন একটা সংবাদ এসেছে যে বাংলাদেশে আসছিল চট্টগ্রামে সেরকম একটি তেল ট্যাঙ্কারবাহী জাহাজ, সেটিও কিন্তু আতঙ্কের কারণে সেই জায়গাটা পার হতে পারেনি। তো যুদ্ধকালীন, হ্যাঁ, হরমুজ প্রণালী। তো এই যে আতঙ্কের কারণে পার হতে পারেনি, মানে তো সংকটের একটা শুরু হলো। মানে সে তো আসলে তেল নিয়ে আসতো। এইটার এইরকম সমস্যা আরো বাড়তে পারে কিনা সামনে, এবং এটার ফলাফল আসলে আমাদের মধ্যে পড়তে যাচ্ছে কিনা? ঢাকা শুধু না, এটা তো হলো সারা দেশেই হয়। আমার তো মনে হয় যে যুদ্ধ যদি 1 মাস অতিক্রম করে, তাহলে তার নানা ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশে পড়বেই। এটা বাংলাদেশ এড়াতে পারবে না, কারণ ও পৃথিবীর অন্য জায়গায় পড়ছে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল সব জায়গায় পরিবর্তন প্রতিক্রিয়াগুলো পড়ছে। আমাদের তো প্রতিক্রিয়াটা বহুমুখী, কারণ মধ্যপ্রাচ্যের সাথে শুধু জ্বালানির সম্পর্ক না, আমাদের প্রবাসী আয়ের বড় সম্পর্ক। ফলে এইটা আমরা এড়াতে পারবো না। আমাদের 350 বেশি ফ্লাইট বন্ধ করতে হয়েছে। ফ্লাইট বন্ধ, আমাদের মানুষ কাজের জন্য যেতে পারছে না, আবার অনেকে আসতে পারছে না, অনেককে চাকরি ছেড়ে চলে আসতে হবে, প্রচুর মানুষকে হয়তো উদ্ধার করে নিয়ে আসতে হবে। মানে এটা একটা বিরাট সংকটের ব্যাপার। ফলে আমাদের পার্লামেন্টে এই নিয়েই আমি বলবো একটা বিশেষ অধিবেশন, একাধিক দিন এ নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং জাতীয় করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত, দিক নির্দেশনা এই পার্লামেন্ট থেকেই আসা উচিত। আপনি সবশেষ কোনো মন্তব্য করতে চান কিনা, যে যা আপনি এই যে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন, যে এর বাইরে কোনো পর্যবেক্ষণ যদি এই সংসদ সম্পর্কে আপনার থাকে? হ্যাঁ, আমি যেটা বলতে চাই, দেখুন এই সংসদের প্রতি মানুষের অনেক আশা। এই সংসদ সদস্যরা যেন নিজেদেরকে সাধারণ নির্বাচিত সংসদ সদস্য না ভাবেন, কারণ তাদের পিছনে কিন্তু
একটা শহীদি কাফেলার দায় আছে। বহু মানুষ রক্ত দিয়ে এই সংসদ প্রতিষ্ঠা করেছে। এটা অনেক বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় ঘটনা। সেই দায়িত্ববোধের জায়গা থেকে যেন তারা দায়িত্ব পালন করে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট আলতাফ পারভেজ। সংসদে দলের দুজন নেতার বিতর্ক ধরে আজকের আলোচনা হলো। আরো অন্যান্য এই সময়ের সমসাময়িক রাজনৈতিক নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম রাজনৈতিক আপডেট, বিভিন্ন খবরের এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই সময়ে। দেখুন প্রথম আলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।